চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। যারা বড় বড় বাতেলা মারেন না, এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যারা প্লেন দুর্ঘটনা সেই প্লেন দুর্ঘটনায় 90-100 জন মারা গেছেন, সেটাতেও যারা প্রশ্ন করেন, যারা কনস্পিরেসি থিওরি বের করেন, নেতাদের মৃত্যুতে, চার্টার্ড বিমান দুর্ঘটনায় নেতাদের মৃত্যুতেও যারা বড় বড় রাজনৈতিক কনস্পিরেসির গন্ধ পান, আমি তাদের অপদার্থতা নিয়ে আজকে জবাব চাই বাংলা শুরু করবো। এবং এটাতে কোনো কুইজ কন্টেস্ট বা কন বানেগা করোড়পতি খেলতে হবে না। এই মুহূর্তে সবচেয়ে অপদার্থ মন্ত্রী কে? আপনারাও জানেন, মুচকি হাসছেন বেসিক্যালি, আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু আজকে হাসির জায়গা নেই। কারণ এই মুহূর্তে যে অবস্থাটা, একটা দুর্ঘটনা হয়েছে একটা গোডাউনে, আপনারা জানেন, সেখানে ঝলসে মারা গেছে এখন অবধি 25 জন। সংখ্যাটা বাড়ছে, আবার নিখোঁজের সংখ্যাও কমছে, কিছু জায়গায় গিয়ে থেমে থাকছে। একটা অদ্ভুত পরিস্থিতি চলছে, মানে আমরা নিজেরাও জানি না। 25 জন নিখোঁজ, 25 জন মৃত, মানে যারা নিখোঁজ ছিল তারাই মৃত না, 25 জনের মৃতদেহ পাওয়া গেছে, এখনো 25 জন নিখোঁজ, মানে মোট সংখ্যাটা 50-এ গিয়ে ঠেকবে না। 25 জন যারা নিখোঁজ, তাদের মধ্যে থেকে 12 জন বা 13 জনের দেহ অলরেডি পাওয়া গেছে। মানে এটা ক্লিয়ার করে বলার মতন, আজকে 5 দিন হতে চললো, 6 দিন হতে চললো, ক্লিয়ার করে বলার মতন কেউ নেই। আমাদের রাজ্যের কোনো ইনফরমেশন, ব্রডকাস্টিং বা কালচারাল দপ্তরের কোনো বিজ্ঞপ্তি নেই। আমাদের পাবলিক রিলেশন যারা সামলান রাজ্য সরকারের, তাদের কোনো বাইট নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না তিনি কি ব্যস্ততার মধ্যে আছেন, বিশাল কোনো সেমিকন্ডাক্টর প্লান্ট নিয়ে বোধহয় আলোচনা হচ্ছে এই মুহূর্তে রতন টাটার গোষ্ঠীর সাথে, বা হয়তো ইলন মাস্ক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে স্পেস রিসার্চ ইনস্টিটিউট হয়তো বেলডাঙাতে তারা করবে, বা হয়তো এই মুহূর্তে বিশাল কোনো বড় প্রজেক্ট, ডিপ টেক প্রজেক্ট, সেটা হয়তো ভাঙড়ে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ব্যস্ত। এবং ব্যস্ত বলে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুরে যেতে পারছেন না, 10 থেকে 12 কিলোমিটার ওনার বাড়ি থেকে। দেব, শুভশ্রী, রাজ চক্রবর্তী, রচনা ব্যানার্জি, তারাও অবশ্য যাননি। আমার পয়েন্ট এদেরকে নিয়ে নন, কারণ এরা প্রমাণ করে দিয়েছে এরা অপদার্থ, এরা সুবিধাবাদী, এরা সুযোগ সন্ধানী। আমার পয়েন্টটা, আমি খুব বেশি কিছু আজকে জবাব চাই বাংলাতে চাইছি না, বাংলার মানুষও খুব বেশি কিছু জবাব চাইছে না। আমার একটাই দাবি, যারা এই পিংলা থেকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম থেকে প্রতিদিন আসছেন বা থেকে যাচ্ছেন কোনো আত্মীয়র বাড়িতে, তারপরে আবার আনন্দপুরে গিয়ে পৌঁছাচ্ছেন, শুধুমাত্র নরেন্দ্রপুর থানা বা আনন্দপুরে শুধুমাত্র এটা জানার জন্য তাদের বাড়ির লোক মারা গেছে না এখনো নিখোঁজ আছে। তারা নিজেরাও এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে এতদিন হয়ে গেছে, এখন আর বেঁচে থাকা সম্ভব নয় কারোর। তারা নিজেরাও বিশ্বাস করছেন যে 16-17 ঘন্টা ধরে কার্বন ডাইঅক্সাইড, তার সাথে অতটা তাপ, ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে, এই ফ্যাসিবাদ নাৎসিবাদ বলে না বামপন্থীরা, এখন কিন্তু দেখা নেই তাদের। এই ফ্যাসিবাদীরা একটা সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে হিটলারের যেভাবে দমবন্ধ করে ঝলসিয়ে মারত ইহুদিদের, ঠিক সেরকম ভাবে যেন এখানে রাষ্ট্রীয়ভাবে মেরে ফেলা হলো এই 25 জন পরিযায়ী শ্রমিক নয়, আমার বাংলায় কাজ করতে আসা অন্যান্য জেলা থেকে বাঙালি শ্রমিকদের। তাদের দেহ শনাক্তকরণ সম্ভব হয়নি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা, যেটা দিয়ে আজকে জবাব চাই বাংলা শুরু করব, 5 দিন হয়ে গেল, এখনো সবার দেহ শনাক্তকরণ সম্ভব হলো না। ডিএনএ স্যাম্পলের সমস্ত তথ্য, সেগুলোকে ম্যাচ করে, অর্থাৎ মিলিয়ে দেখে পরিবারের সদস্যদের সঙ্গে ফাইনাল রিপোর্ট এখন অবধি দেওয়া গেল না। গরিব বাঙালি শ্রমিক বলেই কি এত অবজ্ঞা?
এত দেরি হচ্ছে কারণ এরা ভোট ব্যাংক নয় বলে। 5 দিন হয়ে গেল, এখনো সবার দেহ শনাক্তকরণ সম্ভব হলো না। এই প্রশ্নটা এবার আমার করতে বাধ্য হচ্ছি আমি। গরিব শ্রমিক বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা উদাসীন, এটা যদি কোনো বিপুল ধনী পলিটিক্যাল ম্যানেজার হতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবজ্ঞাটা করার সাহস পেতেন? এটা যদি শেখ শাহজাহানের পরিবার হতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঔদ্ধত্য দেখাতে পারতেন? আছে শ্রেণী চরিত্র আছে। গরিব প্রান্তিক বাঙালি শ্রমিক, তাদেরকে ভোটের কাজে ব্যবহার করা যায়। তৃণমূল কংগ্রেস পরিযায়ী শ্রমিক বলে ব্যবহার করতে পারেন, কিন্তু আদপে নিজের রাজ্যে যখন বাঙালি শ্রমিকরা ঝলসিয়ে মারা যায়, তাদের দেহটা পর্যন্ত বাড়ির লোকের কাছে দেওয়া যায় না নির্দিষ্ট 2 দিন 3 দিন টাইমে। শুধু টাকা ঘোষণা, প্যাকেজ ঘোষণা করা যায়। আমি শুরুটা করেছিলাম প্লেন দুর্ঘটনা দিয়ে। আপনারা জানেন আগের বছর এবছর মিলিয়ে এই দশকের সবচেয়ে নৃশংসতম করুণতম পরিণতি হয় আহমেদাবাদের একটি প্লেন এবং তার যাত্রীদের। সে ছবিটাও আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো এবং পাশেও সেই ছবিটা চালানোর জন্য বলবো। আহমেদাবাদের এই প্লেনটি, এয়ার ইন্ডিয়ার প্লেনটি, সেই প্লেনটির যে ঘটনা ঘটেছিল, ঝলসে সমস্ত প্যাসেঞ্জারের মারা যাওয়া এবং একজনের বেঁচে ফেরা, এই সমস্ত কিছু নিয়ে আন্তর্জাতিক মিডিয়া খবর করেছিল। কিন্তু আরেকটা খবর হয়েছিল 2 থেকে 3 দিনের মাথায় পরিবারের সদস্যদেরকে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে একটা করে বাক্স তুলে দেওয়া হয়েছিল। সেই বাক্সে দেহাংশ ছিল। অবশ্যই মৃতদেহ থাকে না, মানে ওরকম টেম্পারেচারে ঝলসে যাওয়ার পরে আর মৃতদেহ অবশিষ্ট কিছু থাকে না, কিন্তু তারপরেও একদম নির্দিষ্টভাবে ফরেন্সিক টেস্টিং করে, ডিএনএ স্যাম্পলিং করে, প্রত্যেকের নাম নিয়ে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে সুষ্ঠুভাবে প্রত্যেকের প্রায় শতাধিক বাক্স, যার মধ্যে দেহাংশ রয়েছে, হাড় রয়েছে, অস্থি বলা যায়, সেই অস্থি রয়েছে, সেটা তুলে দেওয়া হয়েছিল পরিবারের সদস্যদের কাছে। আমার প্রশ্ন, এই কান্নার ছবিটা, এর পরের যে ছবিটা আহমেদাবাদে এই যে হাউ হাউ করে কাঁদছে, সেই ছবিটা যেটা এবার আপনাদের দেখাচ্ছি, আহমেদাবাদেও কিন্তু এরকমই বিপর্যয় হয়েছিল, এর থেকে বড় বিপর্যয় হয়েছিল। কিন্তু গুজরাট সরকার পুঙ্খানুপুঙ্খভাবে ফরেন্সিককে বলেছিল প্রয়োজনে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের থেকে সহায়তা নিন, সেনাবাহিনীর থেকে নিন, কিন্তু এটাকে যথেষ্ট মানবিকতার সাথে পরিবারের হাতে তুলে দিন। এটাই তো হওয়ার কথা। এটাই তো আমরা বড় বড় লেকচারে বলি না, ওই যে নিকারাগুয়া, ভেনেজুয়েলা, হনলুলু, হন্ডুরাস, এই সমস্ত জায়গায় বামপন্থীরা সেমিনার করতে যায়, সেখানে বড় বড় কথা বলে না এই উমার খালিদরা, ডিগনিটি অফ লেবার, ডিগনিটি অফ ডেথ। আর যখন ডিগনিটি দেওয়ার কথা থাকে তৃণমূল রাজ্যে, বেশি কিছু চাইছি না, যে শ্রমিকরা মারা গেছে তাদের নাম, তাদের দেহাংশ বাড়ির লোককে দেওয়া হোক, যাতে হিন্দু মতে তারা শেষকৃত্য বা শ্রাদ্ধা অনুষ্ঠান সেটা করতে পারেন, এইটুকুই। মানে একটা ডেডলাইন অন্তত দেওয়া হোক, 5 দিন নয়, ঠিক আছে 50 দিনের মাথায় দেহাংশ দেওয়া হবে, 50 নয় 500 দিনের মাথায় দেওয়া হবে। আমাদের অবস্থা কিন্তু মারাত্মক খারাপ, কিন্তু আমরা অন্য রাজ্যে কি হচ্ছে সেটা নিয়ে বেশি বলি, মৃত্যুকুম্ভের কথা বলি, স্ট্যাম্পেড নিয়ে বলি, প্লেন দুর্ঘটনা নিয়ে বলি। আমাদের রাজ্যে কি হচ্ছে? আহমেদাবাদে আমাদের প্রতিনিধি পিঙ্কি গেছিল, আমি একবার দেখাতে চাই আহমেদাবাদ মর্গের সামনে হাহাকারের ছবি, সেটা একবার দেখাতে চাই, দেখুন। সম্ভবত তারা আকাশ পাটনির বাড়ির সদস্য, পরিবারের সদস্য, কারণ আকাশ পাটনি 15 বছরের কিশোর যে চা বিক্রি করতো এই হস্টেলে, বিজে হাসপাতালের হস্টেলে, সেই কিশোরেরও ডিএনএ, সেই কিশোরেরও কিন্তু ডিএনএ টেস্ট হচ্ছে, ডিএनए सैंपल कलेक्शन हो गया हो तुम्हारा कब तक कंप्लीट होगा या कुछ कंफर्म बता नहीं रहे को सामने से आपको के कॉल आएगा, हम कॉल बैक के इंतजार में बैठे हैं। कब आएगा वो तो कंफर्म हमको भी नहीं पता है कि आज आएगा या कल आएगा या परसों आएगा। कल तो छुट्टी है। ये उनके भाई है बड़े, स्पॉट पे जाके आए। ये कौन है? ये कौन है? उनके भाई है बड़े, आकाश के।
स्पॉट वहाँ क्रेश वाली जगह पे जाके आए लोग डॉक्यूमेंट लेने सब डॉक्यूमेंट স্বাভাবিকভাবে এই ছবি হয়তো কোথাও দেখা যাচ্ছে না। 15 বছরের কিশোর, তার ভাই মানে তার দাদা যে চা বিক্রি করতো এই হস্টেলে, তার দাদা ইনি, এবং স্বাভাবিকভাবেই তারা এখনো পর্যন্ত চোখের জল কোথাও গিয়ে শুকোচ্ছে না। অপেক্ষা করছেন আকাশের জন্য, যে পরিবার অপেক্ষা করছেন তাদের পরিবারের সদস্যদের হাতে ফিরে পাওয়ার জন্য। সমস্যাটা হচ্ছে বা ট্র্যাজেডিটা হচ্ছে আহমেদাবাদ এবং আনন্দপুর এক ডটে এক বিন্দুতে কানেক্ট হয়ে গেছে, কিন্তু প্রশাসনিক দক্ষতা এবং ব্যর্থতা এক বিন্দুতে কানেক্ট হয়নি। আমি এগুলো নিয়ে কম্পেয়ার করতে চাই না, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের রাজ্যের কিছু অ্যাডমিনিস্ট্রেটর নিজেদের ইগোর জন্য তারা ভাবেন যে আমাদের সব কিছু ভালো, সব কিছু তৃণমূল কংগ্রেস দিচ্ছে। ওই তৃণমূল নেত্রী বলেছিলেন না, ডবল ডবল চাকরি দিচ্ছি। আমাদের রাজ্যের দমকলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা কথা বললে আমাদেরকে দালাল বলে দেওয়া হয়। আমাদের রাজ্যে ফরেন্সিকে কত রিক্রুটমেন্ট হয়েছে, ফরেন্সিক ল্যাবগুলোর কি অবস্থা, সেটা নিয়ে কথা বললে দালাল বলে দেওয়া হয়। হ্যাঁ, আমি বলছি তো যে বাঙালি শ্রমিকরা মারা গেছে তাদের হয়ে দালালি করছি, আমি গর্বের সাথে বলছি। এই পাঁশকুড়া, মেদিনীপুর, পিংলা যে পরিবারগুলো হাহাকার করছে, যারা প্রতিদিন অন্তত একবার ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, আমি তাদের হয়ে দালালিটা করছি, আমি বলছি তো। আহমেদাবাদে মর্গের সামনের যে ছবিটা, আমি তো চাই যে আমাদের বাংলার যে পরিবারের সদস্যরা হন্যে হয়ে ঘুরছেন আনন্দপুর থেকে নরেন্দ্রপুর পুলিশ স্টেশনে, আমি চাই তাদেরকে অ্যাড্রেসটা দিতে, এই মর্গের থেকে এই সন্ধেবেলা এই বাক্সটা পাওয়া যাবে, এখানে সই করে তোমরা নিয়ে যাও, তোমাদেরকে নির্দিষ্ট টাকা দিয়ে দেওয়া হবে, ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। অন্তত এই অ্যানাউন্সমেন্টটা হোক। এই অ্যানাউন্সমেন্টটাও হচ্ছে না, এবং মিনমিনে মিডিয়া বিভিন্ন কিছু নিয়ে তারা ব্যস্ত। তারা জানে যে আনন্দপুর নিয়ে মিনমিনে মিডিয়া এই সময় শো করলে, ডিবেট করলে, দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলছি, মিনমিনে ওই সিনিয়র মিনমিনে এখন শালটাল পরে অন্য কিছু করছে। সিনিয়র মিনমিনে এখন আনন্দপুর নিয়ে কিছু করছে না, নস্টালজিয়াতে ডুবে আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সিনিয়র মিনমিনে এখন আনন্দপুর নিয়ে কোনো ডিবেট করতে পারছে না। অলরেডি মিনমিনে চ্যানেলের কাছে ইনস্ট্রাকশন এসছে, এটাকে লো খেলো, এটা নিয়ে কথা বলো না। কারণ আনন্দপুরে বাঙালি শ্রমিক এভাবে ঝলসে মরে যাচ্ছে, তাদের দেহাংশ পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে যত বলবে সিনিয়র মিনমিনেদের তত প্রবলেম হবে। আপনারা নিজে দেখে আসতে পারেন, একবার দেখে এসে আবার ফিরে আসুন। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, মিনমিনে মিডিয়া এটা নিয়ে করছে না। তারা দেখবেন এখন ফুল, বেলপাতা, আমার ছোটবেলার বই, তারা দেখবেন এখন হঠাৎ করে দার্জিলিংয়ের চা খেতে খেতে লুচিটা কতটা ফুললে সুন্দর লাগে সাদা আলুর সাথে, এই সমস্ত কন্টেন্ট বানাচ্ছে। কেন জানেন? তার কারণ আনন্দপুরটাকে পেছনের সারিতে নিয়ে যেতে হবে। আপনারা ভাবুন এই মুহূর্তের অবস্থাটা। আমি আহমেদাবাদের ছবি দেখালাম পিঙ্কির, এবার আনন্দপুরের এই খবরটা, যেটা আমি বারবার চিৎকার করে বলছি, এবং আমি লজ্জিত নই চিৎকার করার জন্য। যারা শুনতে পায় না, সব শুনেও না শোনার ভান করে, তাদেরকে একটু চিৎকার করে বলতে হয়। যেরকম আনন্দপুরের মানুষদের কথা আপনারা শুনতে পাচ্ছেন না, যারা নবান্নতে বসে আছেন, ভবানী ভবনে বসে আছেন, দমকল দপ্তরে বসে রয়েছেন, ফরেন্সিক ডিপার্টমেন্টে, স্বাস্থ্য ভবনে বসে রয়েছেন। আমি তাদের হয়ে দায়িত্বটা নিচ্ছি, আমি আগেও নিয়েছি, এখনো নিচ্ছি। তাদের কথাটা বারবার করে হাই ভলিউমে শোনানোর। দেখুন আনন্দপুরের পরিবারগুলো কি নিদারুণ কষ্টের মধ্যে আছে, এবং আপনি আপনার নিজের শ্রেণীগত অবস্থান থেকে ঠিক কতটা প্রিভিলেজড। মেয়ের জন্য ওষুধ নিয়ে যাওয়ার কথা ছিল, তারপর থেকে এইরকম। 3টের সময় লাস্ট কথা হয়েছিল, লাস্ট 3টের সময় কথা হয়েছে, তারপর থেকে আর কথা হয়নি। আমাদের ফ্যামিলি আমরা এই 3জনই, বাড়ির লোক থাকে, কিন্তু আমরা এই 3জনই ছেলেকে মানুষ করার জন্য গ্রাম থেকে এখানে এসেছিলাম। ছেলেকে ডাক্তার করবে তার স্বপ্ন ছিল, যে বলে সেই জন্য আমরা বাড়ি থেকে, গ্রাম থেকে শহরে এসেছিলাম। না কিছু খবর পাইনি। মিন্টুদা বলছে 4 জন বেরিয়েছে, এখন বলছে 37 জন বেরিয়েছে। 37 জনে একজনকে আমাকে দেখাচ্ছে না। এই যে মানে
ফুলের যে ম্যানেজমেন্ট করে ও বলছে এই 37 জনের মধ্যে কাউকেই ফোনে পাচ্ছেন? না, ছেলের ফোন লাগছে না, 13 জন কারো নম্বর লাগছে না। আপনার ছোট ছেলে বলে মহেন্দ্র গাড়ি লো, আমি বাবা নিতে হবে না পরে। আমাদের কাছে 250 জন লেবার কাজ করে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলোচনা করে নেব। এই মুহূর্তে স্টুডিওতে দুজন রয়েছেন, আমি তাদের কাছে যাব এবং তার পাশাপাশি রঞ্জন ভট্টাচার্য চিকিৎসক, তার কাছেও যাব। আমাদের সাথে অজয় কুমার গুপ্ত ফরেন্সিক বিশেষজ্ঞ, তিনিও থাকবেন, আমি তাদের কাছেও যাব। কিন্তু তার আগে যেহেতু অজয় কুমার স্যার এই মুহূর্তে রয়েছেন, অত্যন্ত লেজেন্ডারি একজন মানুষ ফরেন্সিক মেডিসিনে, আমি ওনাকে দিয়ে শুরু করব। কিন্তু ওনাকে দিয়ে শুরু করার আগে এই প্রশ্নটা আমি গোটা বাংলার মানুষকে করব যে আমরা আসলে আসল খবর থেকে মুখ ফিরিয়ে থাকছি না তো? ভাবুন তো, এটা প্রতীক জৈনের বাড়িতে এই আগুনটা লাগলো, ভগবান না করুক, গোটা ক্যাবিনেট হয়তো আধ ঘন্টায় পৌঁছে যেত। রাজীব কুমারের জন্য যে মুখ্যমন্ত্রী ধর্ণা দিতে পারেন, তিনি এখনো পৌঁছাননি, সেটা আলাদা বিষয়। কিন্তু অজয় কুমার গুপ্ত ফরেন্সিক বিশেষজ্ঞ, তিনি যে কথাগুলো বলছেন সেটা মারাত্মক। তিনি কি বলেছেন আমাদেরকে, যেখান থেকে গোটা বাংলায় এই মুহূর্তে আলোড়ন পড়ে গেছে, একবার শুনি এবং তারপর ওনার কাছেই প্রথমে যাব। প্রথম ঘটনা ঘটলে আমরা তো পুলিশ স্টেশনে জানাই, পুলিশ তারপরে ইনভেস্টিগেশন শুরু করবে এবং এর জন্য তারা যেটা করে আমাদেরকে প্রথমে জানায় না, সেই জন্য ইনভেস্টিগেশনটা দেরি হচ্ছে। এই সঙ্গে বলা উচিত ছিল যেখানে যা পাওয়া গেছে সেই জায়গাটাকে একটা ঘিরে সেটা ছবি তোলা এবং যা যা মেটেরিয়াল পাওয়া গেছে আলাদা আলাদা করে প্যাকেট করে তুলে নেওয়া। কিন্তু এখানে শুনলাম যা বলা হলো আমাকে, ওরা নাকি সব জিনিসগুলোকে একসঙ্গে জড়ো করে একটা বড় বস্তা করে পাঠিয়ে দিয়েছে ফরেন্সিক্স। আমাদের কাছে মৃতদেহ বা মৃতদেহের অংশ যদি আসে আমরা তখনই কাজ শুরু করতে পারি, কারণ আমাদের কাছে পুলিশ লিখে পাঠাবে যে এই একজন ডেড বডি পাঠালাম এবং আমি এই দেখেছি, আপনি এইটার ব্যাপারে মৃত্যুর কারণ এবং কি কারণে মৃত্যু এবং কেন মরল সেইটা অবহিত করবেন আমাদের একটা পোস্টমর্টম রিপোর্ট দিয়ে। তা এটা তো আমাদের সঙ্গে সঙ্গে কাজ নয় তো, যার জন্য সেটা পাঠাতে ওরা যদি দেরি করে আমাদের কাজটা তারপরে হবে। এইবার আমাদের মধ্যে তো সবাই আমার মতো বিশেষজ্ঞ নয় তো, অনেক আছে জুনিয়র ডাক্তার, তাকে বলা হয়েছে তুমি আজকের দিনে তোমার ডিউটি, সে তার মধ্যে হচ্ছে সে হয়তো তার সিনিয়রকে ডাকছে, উঠছে দাদা আপনি আসুন, ইয়ে করুন। এই কারণের জন্যে মানে সেইরকমভাবে আমাদের টিম তৈরি হয়ে ওঠেনি এখনো, আর এখনো আমরা সেই হামাগুড়ি দেওয়ার স্টেজে থাকবো কেন? আমি সরাসরি অজয় কুমার গুপ্ত ফরেন্সিক বিশেষজ্ঞ, ওনার কাছে যাব। অজয়বাবু, আপনি যে কথাগুলো বলছেন, অনেক বিশেষজ্ঞ এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও এই কথাটা বলছে। তারা বলছেন যে বিভিন্ন স্যাম্পল সেগুলোকে সমস্ত একটাই বস্তার মধ্যে পুড়ে ফেলা হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের দিয়ে কাজ করানো হয়েছে, সিভিক ভলেন্টিয়ার তারা ওখানে কাজ করেছেন, ফরেন্সিক কন্টামিনেশন হয়েছে ওখানে। এবং ফরেন্সিক কন্টামিনেশনের সবচেয়ে বড় যে খেসারতটা দিতে হবে সেটা হলো কবে এক্স্যাক্টলি এই দেহ শনাক্তকরণ প্রসেস শেষ হবে এবং হস্তান্তর করা হবে, তারপর ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে, এটা বোঝা না যাওয়া। আপনার কি মত, আপনার অবজারভেশনটা কি? শুনুন, একটা ঘটনা ঘটেছে, সেখানেতে পরের দিন সকালের বেলার দিকেতে আর কি, মানে রাতের শেষে ঘটনাটা ঘটেছে, তখন নাকি তারা সবাই ঘুমিয়েছিল। হ্যাঁ, এবার তারপরে যখন তাদের মৃতদেহগুলো কোথায় আছে দেখতে যাওয়া হয়েছে, তখন বলা হচ্ছে যেগুলো সেই বাংলায় যে একটা কথা আছে, পুড়ে আড় হয়ে গেছে, প্রায় একদম পুড়ে কালো হয়ে গেছে বা বিভিন্ন অংশে ভাগ হয়ে গেছে। তা সেখানেতে তো ছবি তো তোলা হয়েছে নিশ্চয়ই, পুলিশ নিশ্চয়ই ছবিগুলো তুলেছে এবং প্রত্যেকটা যারা যারা মারা গেছে প্রত্যেকটা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েনি, তারা যেখানে ঘুমিয়েছিল সেখানেই পুড়ে গেছে এবং সেখানেই তাদের দেহাবশেষ পড়ে আছে। তো সেইগুলোর আলাদা আলাদা করে ছবি তুলে এবার ডিএনএ করে তার যে বাড়ির লোক এসেছিল ওই দিনকে ডিউটি করতে, তার সঙ্গে মেলাতে হবে। তা এই কাজটা তো খুব সহজে করা যাবে না এবং এটাকে আলাদা আলাদা করে যদি করা যেত তাহলে মনে হয় আরও ভালো হতো আর কি। অজয়বাবু,
মূল বক্তব্যটা যেটা প্রত্যেকে বলছেন সেটা হলো যে এত সময় কেন লাগছে। আমরা আহমেদাবাদের ঘটনায় দেখেছিলাম, প্লেন অ্যাক্সিডেন্টের ঘটনায় দুদিনের মধ্যেই পুরো প্রসেসটা শেষ করে দেওয়া গেছিল। আমরা কুম্ভ মেলার সময় দেখেছিলাম এই প্রসেসটা দুদিনের মধ্যে শেষ করে দেওয়া গেছিল। 5 দিন, প্রায় 6 দিন হতে চললো, এই প্রসেসটা শেষ করা যাচ্ছে না কেন? এবং ডিএনএ কালেকশন এবং স্যাম্পলিং, তার রেজাল্ট, এগুলো কেন বেরোচ্ছে না? যেটা উচিত ছিল, যেমন যে রাজীব গান্ধী এবং যে হিউম্যান বোম, তাদের পার্টসগুলো ছড়িয়ে পড়েছিল, কিন্তু আলাদা আলাদা করে মার্ক করে, আলাদা আলাদাভাবে লেবেল করে, তারপরে আলাদা আলাদাভাবে ডিএনএ করা হয়েছিল। এই রকম ধরনের করতে হতো। এখন এখানে আমি যদি একসঙ্গে সব কিছু, তারা একসঙ্গে শুয়েছিল অথবা একসঙ্গেই মারা গেছে, অতএব তাদের আর কিছু করার নেই। আমি জানি না কেন এটা হয়েছে, আপনি বলছেন যে সমস্ত স্যাম্পল একটা, কেননা এইসব ক্ষেত্রে যখন মাস ডিজাস্টার যেটা বলা হয়, যেটা কথাটা আমাকে বলা হয়েছিল যে সব জিনিসগুলোকে কোনো রকমের টোটাল করে একসঙ্গে একটা ব্যাগের মধ্যে, একটা বড় হোক ছোট হোক, কী করছে আমি তো আর দেখিনি জিনিসটা, তা সেটা কিন্তু যদি করা হয়ে থাকে তার তো কেউ স্টেটমেন্ট তো নিশ্চয়ই করেছেন, যিনি কাজটা করেছেন, যে কিভাবে স্যাম্পল কালেকশন হয়েছে। এগুলো তো যারা এই কাজটা নিয়ে কাজ করছেন তারাই বলতে পারবেন যে কিভাবে স্যাম্পল কালেকশন হয়েছে। আচ্ছা, আপনি এত বছরের, প্রায় 40 বছর ধরে এই ফরেন্সিক সায়েন্সের সাথে রয়েছেন, আপনি যদি আজকে এর দায়িত্বে থাকতেন, আপনি ঠিক কি করতেন যার জন্য 2 দিন বা 3 দিনের মধ্যে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করা যেত এবং পরিবারের সদস্যগুলো অন্তত তাদের দেহাংশগুলো পেত, অন্তত এই অস্থিগুলো পেত? একটা জিনিস যেটা কিছু বইপত্র আছে, যেটা হচ্ছে স্টেপস অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন, সেই স্টেপগুলোকে যেরকম যে বইগুলো আছে তাতে পরিষ্কার করে লেখা আছে যে কিভাবে হবে। যেমন আমি এক্সাম্পলটা দিলাম যে রাজীব গান্ধী মারা গেছেন, তার অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেছে, আর যিনি হিউম্যান বোম হিসেবে কাজ করেছেন তার অঙ্গ প্রত্যঙ্গ গেছে। সেখানে তো ডিএনএ অ্যানালিসিস হয়েছিল, বিভিন্ন জিনিসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, যেখানে যেটা পাওয়া গেছে সেখানে তার থেকে ডিএনএ পাওয়া গেছে, ডিএনএ আইডেন্টিফিকেশান হয়েছে যে কোনটা রাজীব গান্ধীর ডিএনএ আর কোনটা হচ্ছে অন্য ওই মহিলা হিউম্যান বম তার ডিএনএ। তো এইভাবেই তো করতে হয়, যে স্যাম্পল আমরা পেয়েছি, স্যাম্পলটাকে সাধারণভাবে আইডেন্টিফিকেশান করা সম্ভবপর কেউই করতে পারবে না, যে দেখে বলতে পারবে না যে এটা অমুকে দিয়ে। প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আইডেন্টিফিকেশান করে মার্ক করে প্যাকেট করতে হবে আলাদা আলাদা, এবং প্রতিটা প্যাকেট থেকে ডিএনএ অ্যানালিসিস করতে হবে। তবে এটা করতে গেলে প্রচুর লোকের দরকার এবং প্রচুর সময় লাগবে, কিন্তু সময়টা এই নয় যে মাসের পর মাস, বছরের পর বছর ধরে চলবে। এক্স্যাক্টলি, এই মাসের পর মাস, বছরের পর বছর ধরে চলবে, এটা ভাবা বা বলাটাও একটা মানে এটা অমানবিক একটা বিষয়। যারা রাজনীতিবিদ তারা কি বলছেন, একবার একটা পলিটিক্যাল বাইট বেল্ট দেখে নেবে এবং তারপর ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কাছে যাব। বিধায়কের অফিসে দুবাই বলে একজন আছে, বিধায়কের দিয়ে তার হাতে পৌঁছে দেওয়া হয়। সেই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। কোথায় কোথায় জলা জমি বুঝিয়ে আমাদের মতো সাধারণ মানুষ যদি জানে, তাহলে আপনার ডিপার্টমেন্ট, আপনিও জানেন, মুখ্যমন্ত্রী ভূমি দপ্তরের এতে রয়েছেন, নেতৃত্বে রয়েছেন, তিনি জানেন। সুতরাং আপনারা সব জানেন, আপনি যে কোনো ইলিগাল কাজ করেন সেটা এখানে লিগাল, শুধু আপনাদের কয়েক লাখ কি কয়েক কোটি টাকা দিতে হবে। ডক্টর ভট্টাচার্য কি বলবেন? মানে এটা তো হতে পারে না, যেটা অজয় কুমার গুপ্ত বলছেন, যে 5 দিন 6 দিন হয়ে গেল, এখনো দেহ শনাক্তকরণ ফাইনালি হলো না, কতজন মারা গেছে এক্স্যাক্ট ফিগার, মানে এরপর আর কেউ নেই নিখোঁজ, এটা জানা গেল না, কতজন নিখোঁজ, কতজন মারা গেছে, তাদের বডি ডিএনএ স্যাম্পলিং ফাইনালি ডান কিনা এটা জানা গেল না, পরিবারের সদস্যদের কাছে যে বক্সে দেহাংশ যায় সেই বক্স দেওয়া গেল না, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা, যে ডেথ সার্টিফিকেটের উপর ভিত্তি করে এই 10 লাখ টাকা পাওয়া যাবে সেটা জানা গেল না। মানে এটা হচ্ছে, মানে এটা চলতে থাকবে, মানে এই হেলথ সিস্টেম, ফরেন্সিক ডিপার্টমেন্টের এই অপদার্থতা, এই সমস্ত কিছু চলতে থাকবে এবং আমরা সবটা মেনে নেব, তাই তো?
কলকাতা দেখো, লন্ডন হোক বা না হোক, স্কটল্যান্ড ইয়ার্ড তো হয়ে গেছে, ইন্ডিয়া পুলিশের কাছাকাছিও পৌঁছে গেছে। আমাদের যে কলকাতা শহরে 1920-21 সালে যে ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল, আমরা দেখেছি তার কত অধঃপতন হয়েছে। অভয়াকাণ্ডে আমরা দেখতে পেয়েছি লাল জামা পরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের মাধ্যমে। এবারে তুমি যদি ম্যাপ পয়েন্টিং করো তাহলে দেখবে এই যে এ কানেক্ট করছো, মানে আমেদাবাদের সাথে আনন্দপুর, তোমরা কিন্তু বি কানেক্ট করোনি। বি মানে আজকে দেখো বনগাঁতে তনয় শাস্ত্রী, আর আরেকটা বিতে যদি দেখো মনে করো বোলপুরের সেই লিটন হালদার, তারাও কিন্তু কিভাবে যেন নিরপরাধ থেকে অপরাধী হয়ে যেতে পারে। তাই আজকে যখন দেখা যাচ্ছে যে ফরেন্সিকের কথা স্যার বললেন, যেভাবে এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য মানে আমাদের কলকাতা পুলিশ বিখ্যাত হয়ে যাচ্ছে, রাজ্য পুলিশ সহ, তারা একটা মানে আমাদের ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার একটা বই দিতে পারে, হাউ টু কন্টামিনেট এভিডেন্স ইন 101 টেকনিক্স। তা এখানে আবার বলবো যে যেভাবে এই যে দেহাংশ অবশেষগুলোকে সংরক্ষণ করা হয়েছে তাতে কোনো ডিগনিটি তো নেই। প্রথমত তার একটা মর্যাদাবোধ থাকে। এই যে 2020 ম্যাচের মতো 25 নিখোঁজ আর মৃতদেহ কতগুলো আছে সেটাও এখনো জানার উপায় নেই। তাই হাকিম নড়ে, হুকুম নড়ে না। তাই অবশেষে আমাদের হাকিম সাহেব মহানাগরিক সেখানে পৌঁছলেন, কিন্তু দমকল মন্ত্রী সেখানে বিলম্বিত বোধোদয় হলে। কিন্তু দেখা যাচ্ছে যখন সেই নীল ফাইলের তত্ত্ব আসে তখন পুলিশ অতি তৎপর হয়ে যায়, কিন্তু হলুদের লেলিহান শিখায়, লাল শিখায় যখন দেহগুলো পুড়ে নষ্ট হয়ে যায় তখন কিন্তু মানবিকতা কোথায় যায় এবং তখন পুলিশি তৎপরতা কোথায় গিয়ে দাঁড়ায়। তাই এক্ষেত্রে ABC টেকনিক আছে, এর মানে অ্যান্টিসিডেন্ট, বি মানে বিহেভিয়ার অ্যান্ড সি মানে কনসিকুয়েন্স। আজকে পুলিশের যেভাবে দক্ষতা বা অদক্ষতা যেটাই বলো, তারা পূর্বানুমান না করেই যেভাবে আগে থেকেই বলে দেওয়া হয় যে আমরা দেখেছিলাম এর থেকে মধ্যে প্রাক্তন নগরপাল বলে দিয়েছিলেন যে এটা খুনের ঘটনা, এটা হত্যার ঘটনা, এটা আত্মহত্যার ঘটনা, এরকম ভাবে যেরকম আগে থেকেই ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়, ঠিক তেমনি আনন্দপুরের ঘটনাটাও এরকম একটা চেষ্টা হচ্ছিল, কিন্তু অপচেষ্টাটা ভুলুণ্ঠিত হলো দুর্যোধন শকুনি মামার সেই মহাভারতের যদি আমরা দেখি যতুগৃহে পড়ানোর গল্প থেকে আবার আমরা এটা দেখতে পেলাম আনন্দপুরে তার পুনর্নির্মাণ হলো। আমি অজয় কুমার গুপ্ত স্যারের কাছে আরেকবার যাব। অজয় বাবু, আপনি মানে ঠিকই বলছেন এটা হতে পারে না, কিন্তু এটা তো হচ্ছে, মানে 5 দিন হয়ে গেল, মানে এক্স্যাক্ট একটা ডেডলাইন, সমস্ত কাজে এখন ডেডলাইন থাকে, মানে ফরেন্সিক ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য দপ্তর বা সরকার একটা ডেডলাইন তো দেবে যে কবে পরিবারগুলো দেহটা অন্তত পাবে, দেহাংশটা অন্তত পাবে। সেটাই তো হওয়া উচিত যে একটা লোক সই করে ফ্যাক্টরিতে ঢুকেছে, সে ফ্যাক্টরিতে যখন ঢুকেছে তার একটা সই আছে, কিন্তু তার ফ্যাক্টরি থেকে বেরিয়ে যাওয়ার কোনো সই নেই যে সে এখান থেকে চলে গেছে। তার মানে সে এখানেই তার বডি পড়েছিল এবং পড়ে রয়েছে। সেটা পুরো গোটা বডি তো আর পড়ে নেই, আগুনে পুড়ে দেহাবশেষ বা অংশ বিশেষ জিনিস পড়ে আছে, এবং সেইটাকে আইডেন্টিফাই করতে হবে অনলি বাই কম্পেয়ারিং উইথ দি DNA অফ দি রিলেটিভ অফ দিস পারসন। যে পুড়ে মারা গেছে তার বাড়ির লোকের DNA করলে একই ফ্যামিলির যে আছে সেই একই ফ্যামিলির যদি DNA করা হয় তাহলে DNA লোক কাছ থেকে বলা যায় যে যিনি এইখানে সেদিন এসেছিলেন চাকরি অফিস করতে বা কাজ করতে, তিনি কিন্তু এইখানেই মারা গেছেন এবং এইটুকু জিনিস আমরা পেয়েছি তার, যে তার DNA এর সঙ্গে তার ফ্যামিলির DNA মিলে গেছে। এই থেকে করা যায় যে যেহেতু লোকটা মিসিং এবং DNAটা ম্যাচ করছে, অতএব তিনি এই লোক জানি। এইটা করার দায়িত্ব হচ্ছে যাদের ওপর আছে, তাদের খুব ভালোভাবে নিখুঁতভাবে এটা করা উচিত ছিল। আচ্ছা, আমাকে একটা কথা বলুন ডাক্তারবাবু, মানে এই যে যারা এখন দায়িত্বে আছে, আপনি আগের দিনও বলছিলেন যে জুনিয়র ডাক্তার বা সবাই হয়তো আপনার মতন বিশেষজ্ঞ নয়, এক্ষেত্রে কি নিয়োগ না হওয়া, উন্নতিকরণ না করা ফরেন্সিক ডিপার্টমেন্টের, ফরেন্সিক সায়েন্সে অনেক গাফিলতি আছে যেগুলো সবসময় হয়তো ডাক্তারদের গাফিলতি নয়, এটা কি একটা বড় কারণ? শুনুন, একটা সিস্টেম যদি থাকে সেই সিস্টেমটাকে সবসময় একই রকমভাবে অপারেট করলে তো কোনো ভাবনা নেই যে আমরা ভুল কিছু করছি না। যা লেট ডাউন সিস্টেম বলা আছে, লেট ডাউন পলিসি আছে, লেট ডাউন প্রোগ্রাম আছে, সেই অনুযায়ী আমরা যদি কাজটা করি সেটা নিশ্চয়ই হবে।
আর সেটা যদি আমরা না করি তাহলে কি করে যাদের ওপর দায়িত্ব দেওয়া আছে তারা কি করবেন? যেটুকু যা ইচ্ছে যে যতটুকু পারছেন করছেন, এইরকম টাইপের কাজ হচ্ছে। ঠিক, আমি অঙ্কনের কাছে আসছি। অঙ্কন, তার মানে ভাবো দমকলের ব্যর্থতা তো ছেড়েই দিলাম, দমকলের মানে মডার্নাইজেশন বাংলায় হয়নি, ফরেন্সিক ডিপার্টমেন্টের মডার্নাইজেশন হয়নি, চেন ম্যানেজমেন্টের মডার্নাইজেশন হয়নি। মানে এতগুলো মডার্নাইজেশন না হওয়া এবং তারপর ঝুপ করে একদিন অন্ধকার সন্ধে নামার মতন করে তৃণমূল সরকারটা হয়তো চলে গেল, তারপর বিজেপি তোমাদের সরকার এলো। তোমরা নিজেরা কি এই ময়লা এই অপদার্থতা পরিষ্কার করতে পারবে 5 বছরে? মানুষ তো খেপে যাবে তোমাদের উপরে। না, প্রথম কথা হচ্ছে তো সরকারের তো একটা প্রাথমিক কর্তব্য বা প্রাথমিক রাজধর্ম পালন বলে একটা বিষয় আছে। এই রাজ্যের সরকার কি সেটুকু পালন করতে পারে? এই রাজ্যের সরকারের সেটা পালনের কি যোগ্যতা আছে? আজকে তো এটা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা অতীতে অনেক দুর্ঘটনা দেখেছি, বিভিন্ন রাজ্যে দুর্ঘটনা হয়েছে, এর থেকেও মর্মান্তিক, এর থেকেও ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। কোথাও আপনি দেখেছেন ফরেন্সিক ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে এভাবে ফেলিয়ার, যেখানে 25, 27, 28, 30 জন মানুষকে কয়েক ঘন্টা, কয়েক দিন, এবার দেখা যাবে কয়েক সপ্তাহ, কয়েক মাস হয়ে যাবে, বলা হবে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কোনো মানে এভিডেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আনন্দপুরের যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটাকে সংরক্ষণ করার বদলে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে কুকুর ঢুকে যাচ্ছে। আপনি ভাবুন, পুরো মানুষগুলোকে, যে মানুষগুলো জ্বলে পুড়ে ধ্বংস হয়ে মরে গেল, তাদের দেহাবশেষকে আমরা এখন অবধি উদ্ধার করতে পারলাম না। এতটা উন্নত আমাদের এগিয়ে বাংলা, বিশ্ব বাংলা, মডেল বিশ্ব বাংলা, অথচ তার মধ্যে কুকুর ঢুকে যাচ্ছে, ছাগল ঢুকে যাচ্ছে, সেটার কোনো ব্যবস্থা নেই। আমরা কেন বলছি? এটা তো ঠিক কথা, তৃণমূলের বহু লোকজন বলছে যে আপনারা বারবার বলছেন মুখ্যমন্ত্রীকে যেতে হবে কেন, মুখ্যমন্ত্রী কেন পৌঁছাবেন, মুখ্যমন্ত্রী গিয়ে কি সুপার হিউম্যানের কাজ করবেন? ঠিক কথা, কিন্তু মুখ্যমন্ত্রী গিয়ে তো দেখবেন ওনার পুলিশ দপ্তরটা কতটা ব্যর্থ যে একটা এলাকাকে সংরক্ষণ করতে পারছে না। ওনার দপ্তর তো গিয়ে দেখবে, উনি তো গিয়ে দেখবেন যে ওনার স্বাস্থ্য দপ্তর, আপনি বলুন তো, আপনি 15টা বছরের বাজেট খুলুন, পশ্চিমবঙ্গ সরকারের 15টা বছরের বাজেট, ফরেন্সিক ডিপার্টমেন্ট, ফরেন্সিক বিভাগের আধুনিকীকরণ নিয়ে একটা কথা আছে। আমি বলছি ফরেন্সিক বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ শেষ বাম বাজেটে 2010 সালে সিপিএম আমলে হয়েছিল, 2024 সালে এসে সেটা 46% কমে গেছে। অর্থাৎ আমরা এগোচ্ছি না পেছোচ্ছি? আমরা কি প্রাচীন প্রস্তর যুগের দিকে চলে যাচ্ছি? আমরা নিজেরাও জানি না। আমি বলছি শ্রম আইন ভায়োলেট হয়েছে। শ্রম আইন, যে এতগুলো শ্রমিককে তালা দিয়ে বন্ধ করে রেখে দেওয়া হলো, এর জন্য কেন শ্রম মন্ত্রী এখনো অবধি মলয় ঘটক একটা বিবৃতি দেবেন না? কেন এখনো অবধি এই কোম্পানির যিনি সিইও কি সাগর দরিয়ানি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে স্পেন সফরে সফর সঙ্গী হতে পারেন, তৃণমূলের সাথে যার অত্যন্ত সুসম্পর্ক, আজকে তো আমরা জবাব চাইছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে যে সাগর দরিয়ানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ঘনিষ্ঠ বলে কি আজকে শ্রম আইন অ্যাপ্লিকেবল হলো না? শ্রম আইনের আওতায় কেন আজকে সিইও সাগর দরিয়ানির বিরুদ্ধে মামলা হলো না? এই প্রশ্নের জবাব দিতে হবে। দেখুন, আমরা দেখেছি এই রাজ্যের সরকার লাশ নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি করে। কোভিডের সময় আমরা দেখেছি, কোভিডে মারা গেলে এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল অজানা জ্বর ঘোষণা করে দিয়ে লোকগুলোকে বলে দিত এরা ডেড, কিন্তু মারা গেছে কিসে? অজানা জ্বরে। কোভিড পজিটিভ হয়ে মারা যাচ্ছে, বলছে না অজানা জ্বরে মারা গেছে। এখনো এই লাশ দুর্নীতিটা করছে, কারণ যে নক্কারজনক দৃষ্টান্ত আমাদের রাজ্যে আজ ঘটেছে, এরপর কোন জায়গা থেকে শ্রমিক কাজ করার সাহস পাবে এই বাংলার কোন কলকারখানায়? তারপরে তো কাজ করতে হবে, অপশন তো নেই। কিন্তু প্রবলেম হচ্ছে অপশন নেই, অপশন বাইরের রাজ্যে। বাঙালিকে কি অপশন রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়? মানে আমরা জানতাম হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস, এখন আপামর শ্রমিক শ্রেণী বিরোধী তৃণমূল কংগ্রেস। এটা তো এখন আমি তো জানতে চাই শ্রমিক সংগঠনগুলোর এই দাবিটা তোলা উচিত। শ্রমিক সংগঠনগুলো কোথায়? মানবাধিকার কমিশন আজকে কি ঘুমাচ্ছে? এতগুলো মানুষ এত ঘন্টা ধরে নিখোঁজ বলে দেওয়া হচ্ছে, যে জায়গায় মানুষগুলো পুড়ে কঙ্কাল হয়ে লাশ হয়ে গেছে, সেই জায়গায় আজকে মানবাধিকার কমিশন, বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা রয়েছে, কেন এই মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও হবে না? কেন এই মুখ্যমন্ত্রীকে জবাব চাওয়া হবে না? কেন
আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে না যে 50 জন বাঙালি তারা খুন হলো, মারা গেল? এই খুনি মুখ্যমন্ত্রীকে বিচার দিতে হবে, এই খুনি মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে যে কেন আজকে তাদের লাশটুকু তাদের পরিবারগুলো পাচ্ছে না। এই কোন ধরনের দুর্নীতি মুখ্যমন্ত্রী চালু করলেন যাওয়ার আগে, যে লাশটাকেও লোপাট করে দিচ্ছে এই রাজ্যের সরকার? এর জবাব দিতে হবে। ঠিক ঠিক আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, জবাব আমি খুব বেশি কিছু নিয়ে চাইছি না। অঙ্কন অনেকগুলো জিনিস বললো, আমি এগুলো এক্সপেক্টই করছি না এখন। আমি খুব বেসিক একটা জিনিস, খুব সামান্য জিনিস, 5 দিন হয়ে গেছে, পরিবারগুলোর বেসিক একটা দাবি হচ্ছে আমার যে পরিজন তার অন্তত অস্থিটা আমি পাই। দেহ হস্তান্তর করা গেল না, দেহাংশ সম্পূর্ণভাবে এই আইডেন্টিফিকেশন করে ডেথ সার্টিফিকেট ইস্যু করা গেল না। মানে আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে এই 10 লাখ টাকা না দেওয়ার কি নতুন কোনো ফন্দি হচ্ছে এবার? কারণ কি ডেথ সার্টিফিকেট না দিলে টাকা কে নেবে? দেখুন, এখানে অনেকগুলি অ্যাঙ্গেল রয়েছে। আমার গত বুধবার দিনকে একটা অদ্ভুত খবর আমার কাছে খুব শকিং লেগেছিল, খুব কষ্ট পেয়েছিলাম যখন আমি খবর পেলাম যে ওখানে মারা গিয়েছেন একজন ভিকটিমের, তার দেহ শনাক্তকরণ করবার জন্য ডিএনএ ম্যাচ করানোর জন্যে তার মায়ের থেকে ডিএনএ স্যাম্পেল নেওয়া হবে এই অর্ডার আদালত দিয়েছিল। কিন্তু মা এতটাই শোকে পাথর হয়ে গিয়েছেন যে মাকে আনা যায়নি। তার পরিবর্তে তার 10 বছরের কন্যা সন্তানকে নিয়ে আসা হয়েছিল। যিনি মারা গিয়েছেন তার 10 বছরের কন্যা সন্তান, তিনি থানায় বসেছিলেন ঘন্টার পর ঘন্টা। ম্যাজিস্ট্রেটের অর্ডার আসার পর এই 10 বছরের কন্যা সন্তানের কাছে প্রথম যে ডিএনএ বলে একটা জিনিস হয় এবং সেই ডিএনএ, তার শরীরের ডিএনএ নেওয়া হচ্ছে তার বাবার দগ্ধ হয়ে যাওয়া বডি আইডেন্টিফাই করবার জন্যে, এটা শোনার পর না লজ্জায় মাথা কাটা যায়। দেখুন, যদি দুর্ঘটনা হতো, সাধারণ দুর্ঘটনা, স্বাভাবিক দুর্ঘটনা, সত্যি আজকে এখান থেকে বেরিয়ে যদি একটা দুর্ঘটনার কবলে পড়ি, আপনি যে কেউ দুর্ঘটনার কবলে পড়তে পারি, কিন্তু ম্যানমেড ডিজাস্টার হলে সেটা নিয়ে কথা বলতে হবে। আজকে দিনের পর দিন পশ্চিমবঙ্গে এই ওয়েটল্যান্ড বোঝানো, বেআইনি বাড়ি নির্মাণ, এর আগে আপনারা লাগাতার কভার করেছেন, বালি হেরে পড়া, ব্রিজ ভেঙে পড়া, আজকে এইরকম অগ্নি নির্বাপন ব্যবস্থার এই বেহাল দশা সমেত এই জিনিসপত্রগুলো। দেখুন, আমি আপনাকে কয়েকটা স্পষ্ট জিনিস বলি। আমি যতদূর খবর পেয়েছি 14 থেকে 16টা স্যাম্পেল বোধহয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ডিএনএ কালেক্ট করবার জন্য। এবার পরিষ্কার বিষয় হচ্ছে এই ডিএনএ তো ঘাপলা হবে, তার কারণ আরজি করার সময় একটা মৃতদেহ একদম হবেই এবং হয়ে গেছে। আমি ঠিক এই জায়গা থেকে একটা যে প্রশ্ন, জবাব চাই বাংলার যে সবচেয়ে বড় প্রশ্ন, একদম তারপরেই অরিত্রর কাছে যাব, ঘাপলাটা হবে কেন? গরিব বলেই কি এত অবজ্ঞা? এবার এই প্রশ্নটা করার সময় এসেছে। যারা কথায় কথায় বলেন আমরা গরিবের প্রতিনিধি, আমরা শ্রমজীবী মানুষের প্রতিনিধি, আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়ূকের প্রশ্ন, গরিব বলেই এই অবহেলা, এই অবজ্ঞা? अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म। নাজিরাবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর কেটে গেল 6 দিন। বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যপাল পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সময় হয়নি একমাত্র মুখ্যমন্ত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনের মালিক গঙ্গাধর দাস ছাড়াও মোমো সংস্থার 2 আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মোমো সংস্থার মালিককে নিয়ে উচ্চবাচ্য করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ये कोई हादसा नहीं है, 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें कितना पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है, किसके साथ? विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? দলকে আড়াল করতে সাফাইয়ের ছুরি নিয়ে ময়দানে নেমে পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? আমি সেটাকে সমর্থন করছি। মৃত্যুর রাজনীতি করে শকুনের একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। কেউ যদি এর সাথে ইনভলভ থাকে, সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবে না।
6 দিন হয়ে গেলেও এখনো একটি দেহ শনাক্ত করা গেল না। জানা যায়নি ঠিক কতজনের মৃত্যু হয়েছে অভিশপ্ত গোডাউনে ঝলসে। এতগুলি মৃত্যুর দায় কার? आनंदपुर भैरव का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल। और मैं आज ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जेल की सलाखों को। মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, কিন্তু কে বা কারা পাবে সেই টাকা? এখনো তো লাশই শনাক্ত করতে পারেনি মমতার পুলিশ। দেহাংশ উদ্ধারেও ব্যাপক গাফিলতির অভিযোগ উঠছে। কোথায় আছে আপনি আচারী ধর্ম শিখাও অপরে? কিন্তু মমতা বা তার মন্ত্রীরা এসবের ধার ধারেন না। কিছু একটা হলেই ভিন রাজ্যে কি হয়েছে সেই উদাহরণ টানতে ব্যস্ত হয়ে পড়েন নেতা মন্ত্রীরা। এতগুলো মানুষের জীবনের কোনো দাম নেই মমতা ব্যানার্জির কাছে? রিপাবলিক বাংলা। মানে ঘাপলা হবে কেন এবার পুরোটা? পরিষ্কার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের ফরেনসিক সায়েন্সের যা পরিকাঠামো সেটা একটা ডিজাস্টার সিচুয়েশনে এই মুহূর্তে রয়েছে। কেন এই কথা বললেন যে সব বস্তার মানে একটা বস্তার মধ্যে সব কিছু? দেখুন, বস্তা অনেক পরের ব্যাপার। তার জন্য সবার আগে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলা আদালতগুলি রয়েছে সেখানে 50% কেস পেন্ডিং হয়ে আছে, শুধুমাত্র ফরেনসিক ল্যাবরেটরিগুলো সঠিকভাবে ফাংশন করছে না বলে। অন্তত 70% আন্ডার ট্রায়াল প্রিজনার বন্দী হয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদের কনভিকশন বা মামলাটা এগোনো যাচ্ছে না। বিভিন্ন জায়গায় ফরেনসিক ল্যাবরেটরিগুলিতে প্রসেসগুলো আটকে রয়েছে। এবার আপনি আসছেন ফরেনসিক সায়েন্সের জায়গাগুলোতে, তার কারণ হচ্ছে ফরেনসিক সায়েন্সে 100-র উপরে পোস্ট, বিভিন্ন জায়গায় ফাঁকা। আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে স্যাম্পেল কেন সেন্ট্রাল ফরেনসিক সায়েন্সের ল্যাবরেটরিতে পাঠাতে হবে? স্টেটের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিটা কোথায়, কি করছে তারা? তাদের কোনো কাজ নেই? তাহলে সবই আপনারা সারাক্ষণ কেন্দ্রকে গালাগালি করবেন আর স্যাম্পেলটা পাঠাতে হবে কেন্দ্রের ল্যাবে। আপনি একটা জিনিস আপনাকে স্পষ্ট করে রাজ্যের মানুষকে জানাই, কিছুদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটির পক্ষ থেকে বলেছেন 2029-30 সালের মধ্যে সারা ভারত জুড়ে আনুমানিক 30,000 কোটি টাকার বিনিয়োগ হবে কেবলমাত্র নতুন ক্রিমিনাল আইনে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি পরিকাঠামো বৃদ্ধির জন্য। এবং সেখানে বিজেপি শাসিত একাধিক রাজ্য তারা তো তাদের যে গোলম্যাপ সেটা প্রকাশ করে দিয়েইছে। এবং আশ্চর্য ব্যাপার যে বিজেপি বিরোধী বহু রাজ্য, যেখানে কংগ্রেস আছে বা অন্যান্য যারা এনডিএ অ্যালায়েন্সের পার্ট নয়, সেই সমস্ত রাজ্যগুলো তাদের একটা রোডম্যাপ দিয়েছে যে কিভাবে ফরেনসিক সায়েন্স পরিকাঠামো তৈরি করা যায়। আশ্চর্য ব্যাপার, পশ্চিমবঙ্গ এই তালিকায় নেই। তার কারণ আমার কনক্লুডিং রিমার্ক এটাই যে পশ্চিমবঙ্গে যারা এই মুহূর্তে প্রশাসন চালাচ্ছেন তারা নিজেরা অপদার্থ, ব্যর্থ এবং তারা নিজেরাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্রাইম নেটওয়ার্কের সাথে জড়িত। সেই কারণে কোনো ক্রাইমকে শাস্তি দেওয়া, কোনো ক্রাইমের সমাধান সূত্রে পৌঁছনো এটা তাদের এজেন্ডাই নয়। তাই আমার মানুষের কাছে আবার আবেদন করছি, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালতে আপনারা হন্যে হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছেন, এর অন্যতম কারণ হচ্ছে জেলা আদালতগুলোতে জজ সাহেবদের রিক্রুটমেন্ট হয় না। অধিকাংশ জায়গায় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে আউটডেটেড মেশিনারি ব্যবহার করা হয়। সাইবার ফরেনসিক ট্রেনিংয়ে কোনো রকম ট্রেনিং নেই। একটা ব্যাংক নিয়ে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে শেষ করব। একবার আমি লালবাজারে গেছিলাম, আমার একটা পারিবারিক এক আত্মীয়ের তার ব্যাংক ফ্রড হয়েছিল, ব্যাংকের ওটিপির মাধ্যম দিয়ে তার গেছিল। আমি নিজে লালবাজারে গেছিলাম, আমি গিয়ে কথা বলছিলাম, আমি তাকে বললাম যে এরকমভাবে ভুল করে ওটিপি শেয়ার হয়ে গেছে, কোনো একটা কারণে টাকার হয়েছে, কি সমাধান? আমার দিকে হা করে সেই নির্দিষ্ট অফিসার তাকিয়ে বললে, তাই? এ বাবা, কিভাবে হলো? হ্যালো, সর্বনাশ কাণ্ড। আমি তো এসেছি আপনার কাছে বিচার চাইতে যে কীরকম আসামি যে এরকম ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, আপনি উল্টে আমাকে জানতে চাইছেন যে এই বাবা কীভাবে হলো? তার মানে আপনি জানেন না সাইবার ক্রাইমটা কীভাবে কাজ করছে। অধিকাংশ জায়গায় ট্রেনিং নেই। আধুনিক নতুন ক্রিমিনাল লতে ফরেনসিকের অজস্র স্কোপ রয়েছে, ডিজিটাল এভিডেন্সের অজস্র স্কোপ রয়েছে, সেগুলো এখানকার পাবলিক প্রসিকিউটর, পুলিশ ডিপার্টমেন্ট এবং ফরেনসিকের ডিপার্টমেন্ট তারা জানে না। এবং আবার কনক্লুডিং লাইন, আপনারা আরজি করে জাজমেন্টে 5 পাতা নিশ্চয়ই দেখেছেন যে 4 থেকে 5 পাতা জুড়ে জজকে লিখতে হয়েছিল যে কীভাবে ডিএনএ স্যাম্পেল কন্টামিনেটেড হয়েছে, স্টেরিলাইজেশন হয়নি, ডেড বডিগুলিকে পাশাপাশি ফেলে রাখা হয়েছে। আজকে একটা প্রাইমারি এভিডেন্স যদি ওখান থেকে কালেক্ট করতে হয়, 2-3টে বডিকে এক জায়গায় এরকম করে আবর্জনার মতো করে
করে তুলে নিয়ে গেছে, কার স্যাম্পেল কোথায় মিশে গেছে, কোন ভাবে কিভাবে এটা কালেক্ট করব, কার দেহের সাথে কিভাবে করব, এবং মানুষ যেটা জানে না, এই যে ভাবেন যে দেহ তো ভস্ম হয়ে গেছে, না, দেহ ভস্ম হয়ে গেলেও ডিএনএ পাওয়া যায়, কারণ হাড় এবং দাঁত, এই যে ফরেনসিক অডন্টোলজি আপনি দেখুন না, কিছুদিন আগে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের এই নিয়ে গাইডলাইন বেরিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার জানে না যে আমাদের দাঁত কিন্তু সব থেকে শেষে ক্ষয় হয়, দাঁত আগে ফ্র্যাগমেন্টেড হয়, তারপর সেটা পাউডার হয়ে যায়, সেখান থেকেও ডিএনএ কালেক্ট করা যায় এবং সেখান থেকে আইডেন্টিফাই করা সম্ভব, কিন্তু করবে কে? লোক নেই, পরিকাঠামো। আমি আসছি অঙ্কন, তোমার কাছেও আসছি। ডক্টর রঞ্জন ভট্টাচার্য, আপনি নিজেও অবশ্যই আপনাকেও, আপনি যে পেশার সাথে যুক্ত তাতে মেডিকেল লিগাল একটা খুব বড় পার্ট, এবং স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর কিভাবে চলে সেটা নিয়ে আপনার থেকে ভালো কে জানবে। অরিত্র যে কথাগুলো বললো সেটা তো সাংঘাতিক, তার মানে গোটা দেশ এগিয়ে যাবে, আমাদের বাংলা তার মানে আমরা পিছিয়ে থাকবো। 41টা মেডিকেল কলেজ আছে সরকারি এবং বেসরকারি মিলিয়ে, তাতে অন্তত 175 জন ফরেনসিক এক্সপার্টের পোস্ট আছে। এখন তার মধ্যে 1/3 আছে ভ্যাকেন্ট, এর সাথে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে মানে 140-এর 1/3 মানে ফরেনসিক ওপর খালি 100-র উপর খালি, প্রায় তাই। এবং এক্ষেত্রে সরকার যেটা করছে, সে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের জায়গায় ড্যামেজ কন্ট্রোল গ্রুপ তৈরি করার চেষ্টা করছে। আমরা আমাদের পরিভাষায় বলি সোর্স রিডাকশন অ্যান্ড হার্ম রিডাকশন। সোর্স রিডাকশন মানে আমরা যখন দেখছি কোনো গোলযোগ ঘটছে সেই জায়গার স্যাম্পেলগুলো কন্টামিনেট করে দেওয়া, এবং হার্ম রিডাকশন মানে মিনিমাম কোলাটেরাল ড্যামেজ এবং সেন্ট্রাল ড্যামেজ করে বেরিয়ে যাওয়ার, যাতে আমাদের ক্ষেত্রে পরবর্তীকালে রাজনৈতিকভাবে স্বার্থটা কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। এই করতে গিয়ে বিচার বা সুবিচার কিন্তু সেই আমাদের মাননীয় সাংসদ যে বলেছেন সেই চুপ কিট হয়ে যাচ্ছে, তখন আর আমরা সাধারণ মানুষের বিচারের পর্যায়ে পড়ছে না। এবং প্রথম থেকে শেষ অবধি শুধুমাত্র অরিত্র যেটা বলেছে যে আমাদের পরিকাঠামোগত বা ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে নয়, ম্যান পাওয়ারের দিক থেকে নয়, সদিচ্ছার অভাব রয়েছে, এবং নবান্ন থেকে বা উচ্চ পর্যায় থেকে যদি কোনো রকম নির্দেশ না আসে, তাহলে বাকি সবাই ঠুটো জগন্নাথ এই রাজীব কুমারের মতোই হয়ে থাকবে। অঙ্কন, দেখুন, আপনি প্রশ্ন করলেন যে গরিব বাঙালির কি দাম আছে, এবং আমার একদম স্পেসিফিক প্রশ্ন, গরিব বাঙালি শ্রমিক বলেই কি এই অবজ্ঞা করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রতীক জৈন বা আইপ্যাকের ক্ষেত্রে, এটা যদি আইপ্যাকের অফিসে, ভগবান না করুন, যদি এরকম একটা দুর্ঘটনা হতো, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে নিয়ে পৌঁছে যেতেন সবার আগে। না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় ওনার দলের মন্ত্রী, সাংসদ বা বিধায়ক তারা কতটা ভরসা রাখে আগে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি হাসপাতালে ওনার দলের কোনো সাংসদ, বিধায়ক কি নিজের চিকিৎসা করাতে যান? বুকে ব্যথা হলেও যান না, পেট খারাপ হলেও যান না। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি সর্বনাশ করে দিয়েছে বাংলা স্বাস্থ্য ব্যবস্থা। দেখুন, আমি বলছি এখানে এই ফরেনসিক সায়েন্স, স্টেট ল্যাব ইত্যাদি নিয়ে কথা বলছিল অরিত্র, একটা অসাধারণ পয়েন্টও তুললো। আমি বলছি এই স্টেট ল্যাবে আজকে জানেন, শুধুমাত্র আজকে এই 25 জন শ্রমিক বা 50 জন শ্রমিক নয়, 11,000 ধর্ষণের ঘটনার ফরেনসিক এখনো অব্দি কংক্রিট ভাবে রিপোর্ট তৈরি হয়নি বলে 11,000 ধর্ষিতা এখন অব্দি বিচার পায়নি, তাদের কেসগুলো আজকে কোর্টে পেন্ডিং রয়েছে। তার মানে আপনি ভাবুন, গরিব শ্রমিকের জীবনের দাম নেই, গরিব বাঙালি ধর্ষিতার জীবনের দাম নেই। আজকে তারা জানে না, তাদের ধর্ষকরা ফাঁকা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিচার হলো না, কারণ এই ফরেনসিক ডিপার্টমেন্টটা এইভাবে অসহায়। আজকে 18,632টা খুনের মামলা, আজকে সেটার কোনো বিচার হচ্ছে না, কারণ ফরেনসিকে এখন অবধি সেই জাস্টিসটা বা সেই রিপোর্টটাই আসেনি যে কিভাবে হচ্ছে। আমি বলছি, বাংলার আর কত ক্ষতি করবেন এই মুখ্যমন্ত্রী, আর কত সর্বনাশ করবেন, বাংলাটা আর কতটা পিছিয়ে যাবে আপনার রাজত্বে। আপনি শুধুমাত্র মেলা, খেলা, মৎস্য উৎসব এতে মাতিয়ে রাখতে চান, কিন্তু যে প্রাথমিক পরিকাঠামো একজন মানুষ, একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে, একটা সভ্য রাজ্যে প্রয়োজন, সেখানে নেই। আমি বলছি, আজকে কেরল সিপিএম শাসিত, সেই কেরলও বলেছে আমাদেরকে কিন্তু 16,000 কোটি টাকা দিতে হবে ল্যাব মানে ইনফ্রাস্ট্রাকচার সাজানোর জন্য। আর আপনি জানেন মজার কাহিনী, 2019 সালে ল্যাব ইনফ্রাস্ট্রাকচারকে আরো আধুনিক করার জন্য তখন জেপি নাড্ডা সাহেব ছিলেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি 32,000 কোটি টাকা পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী। সেই 32,000 কোটি টাকার মধ্যে 28,000 কোটি টাকা ফিরে চলে গেছে কেন্দ্রের কাছে, কারণ সেই টাকার কাজ এই রাজ্য
রাজ্যের অপদার্থ স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী করতে পারেনি, ক্ষয়ক্ষতিটা কার হচ্ছে? গরিব বাঙালির। ওই টাকার কাজ যদি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে করাতে পারতেন তাহলে আজকে আপনাকে এই নিয়ে শো করতে হতো না, আমাদের এই নিয়ে গলা ফাটাতে হতো না। আজকে গরিব পরিবারগুলোকে তার সেই সদস্য যাদের তারা লাশ হয়ে পুড়ে গেছে তাদের জন্য হাহাকার করতে পারতো না যে আমরা লাশটা পেতে চাই, অন্তত শেষকৃত্যটা করতে চাই। তাহলে দিনের শেষে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলা এবং বাঙালির কতটা দুর্দশা হচ্ছে সেটা কল্পনা করার চেষ্টা করুক এবং ভাবার সময় এসে গেছে। এই পরিস্থিতি যদি আরো আগামী দিনে চলতে থাকে আমার আপনার ঘরের সন্তানের ভবিষ্যৎ কোথায়? ঠিক, আমি একদম শেষে আবার ডক্টর অজয় কুমার গুপ্তর কাছে যাব। ডক্টর গুপ্ত, কি করে হলো এটা? আমি জানি অনেকেই অনেক কথা বলছেন, রাজ্য সরকার এখনো নির্দিষ্টভাবে কোনো কনক্লুশন ড্র করেনি, কিন্তু আপনার এই অভিজ্ঞতা, এত বছরের অভিজ্ঞতা, আপনার ইনিশিয়ালি দেখে কি মনে হচ্ছে এটা কি করে সম্ভব হয়? আর এতজনের একসাথে মরে যাওয়া, ঝলসে যাওয়ার সম্ভাবনাটা কি ওই তালা আটকে রেখে দেওয়ার জন্য? হ্যাঁ, এখন কিভাবে হয়েছে ঘটনাটা আর কি করা হয়েছে তার সেটাকে মানে ডায়াগনোসিসটা করার কথা, যে তারা কিভাবে পুড়লো এবং কেন পুড়ে গেল, তাহলে এবং সেখান থেকে বেরোতে পারলো না কেন, সেগুলো তো আলাদা অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্ন। কিন্তু এদের আইডেন্টিফিকেশনটা এস্টাবলিশ করা সেটা তো একটা মেডিকেল প্রবলেম। ডিজাস্টারে যেটা সবচেয়ে বড় অসুবিধে কাজ হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ আইডেন্টিটি। আর আইডেন্টিটিটা বার করতে হবে। সেই বার করার জন্য যা লেখা আছে, এসেনশিয়ালস অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন, এই সমস্ত ধরনের অনেক বই আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের দেশেতে বিভিন্ন ধরনের বই আছে, যে এইগুলোকে মানলেই জিনিসগুলো পাওয়া যাবে। তো সেইগুলো মানতে হবে তো সবাইকে, তা নইলে কী করে হবে? আমি যদি মনে করি যে না এটা এত পার্সেন্ট যা হয়েছে হয়েছে হয়ে গেছে, এরকম ধরনের তো হয় না। যা যা এতদিন ধরে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের কাজের নমুনা দিয়ে আমরা এটাকে করা কথা। দেখুন, আমি জাস্ট একটাই কনক্লুডিং লাইন বলবো যে এটা করা যায় না তা নয়, এটা করার ইচ্ছে থাকা প্রয়োজন। আহমেদাবাদে 200-র ওপর মানুষজন যখন মারা গিয়েছিল, এখানে তাও তো কিছু দেহাংশ পাওয়া গেছে। ওই রকম টেম্পারেচারে ডিএনএ পাওয়া যাওয়ারই কথা নয়, কারণ গলিত তরলে পরিণত হয়ে গেছিল দেহাংশগুলো। সেই অবস্থায় দাঁড়িয়ে এই ডিএনএ স্যাম্পেল কালেক্ট করে ওই গলিত তরল থেকে কালেক্টেড হয়েছে, ফ্যামিলি মেম্বারদের থেকে কালেক্টেড হয়েছে, এবং গান্ধীনগর সিএফএসএল ল্যাব থেকে শুরু করে এনএফএসইউ দিল্লি, তারা একটা নেটওয়ার্ক তৈরি করে 3 থেকে 7 দিনের মধ্যে হু করে বডি ডেলিভার করা আরম্ভ করেছিল। তার কারণ গুজরাটের প্রশাসনিক সিস্টেমের সেই দায়বদ্ধতা ছিল যে এই দুর্ঘটনার বিচার প্রয়োজন, এই দুর্ঘটনার যারা ভিকটিম তাদের বিচার প্রয়োজন এবং তাদের দেহাংশগুলি ফিরিয়ে দেওয়াটা দায়বদ্ধতার মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গ সরকারের সেই দায়বদ্ধতা নেই। ওই পাঠিয়েছি 14টা স্যাম্পেল, আসবে 6 মাস পরে, ততদিন গিয়ে তৃণমূলের ছেলেরা একটু বাড়িতে মেদিনীপুরে লোক পাঠিয়ে একটু চমকে ধমকে দেবে, কিছু টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখার চেষ্টা করবে। তার কারণ আমাদের তো ভুলে যেতে শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তো মনে রাখি না। তাই আরজি করও মনে রাখিনি, 26,000 চাকরিও মনে রাখিনি, তাই কোনো একদিন এই 25-30 জন মৃত মানুষের এই দগ্ধ চেহারাটাও ভুলে যাব। ঠিক, আমি জানি না কত তাড়াতাড়ি আমরা এই দগ্ধ চেহারাগুলো ভুলে যাব, কিন্তু আমরা তো অন্তত ভুলতে পারছি না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার কিছু এসে যাচ্ছে না, তিনি আসছেন না, তিনি হয়তো এই 10 লাখ টাকার কথা বলেছেন সেটা দেবেনও না, কিন্তু যাদের গেল তাদের তো গেল। এরপরেও কেউ না কেউ এই মোমো ফ্যাক্টরিতে কাজ করতে আসবে, এরপরেও কেউ না কেউ এই ওয়্যার হাউসে কাজ করতে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন। 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নতে বসে বলেছিলেন যে কিভাবে জমি মাফিয়ারা ল্যান্ড নেয়, কিভাবে একের পর এক জলাভূমি ভরাট করা হচ্ছে, সব কিছু জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও এই 25 জনকে মরতে দিলেন। এবার মরে যাওয়ার পরে অন্তত দেহটা পরিবারের কাছে ফেরত আসুক। কবে আসবে তার জবাব চায় বাংলা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।